মমি এখনো কাজ করে যাচ্ছ? সকালে স্কুলে যাই তখনও কাজ করো, আসি তখনও কাজ করো। তারপরে তো করে খেতেই। রান্না বান্না হয়ে গেছে? মোটামুটি হয়ে গেছে। তরকারি হচ্ছে শুটকি মাছ। শুটকি মাছ আজকে করে ফেললে? এটা করলাম, রোটিটা কালকে করবো। ঠিক আছে। খাওয়া দাওয়া দারুণ হয়েছে। তারপরে অলির বার্থডে ছিল, ও এনেছিল বিরিয়ানি, কেক, চিকেন, অনেক কিছু এনেছিল। আজকে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে স্কুলে। পায়েসটা খাওয়া হয়নি, ওরা বললো আগামীকাল নিয়ে যেতে। এত কিছু আইটেম হয়েছে তো, চিকেন টিকেন ছিল, তার জন্য আর বললো তাহলে আজকে আর খাবো না, আগামীকাল নিয়ে আসিস। হ্যাঁ আবার নিয়ে এসছে, আবার আগামীকাল নিয়ে যাবো। আমরা লাঞ্চে বসেছি আজকে। আজকে সব কিছু আমার ফেভারিট রান্না বান্না হয়েছে। আর রান্না বান্না সকাল সকাল হয়ে গেছে, ছোট জামাই খেয়ে দিয়ে চলে গেছে। আজকে রান্না করেছি ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। এটা আমার ভীষণ ফেভারিট। আমার শুটকি মাছ করেছি সবজি দিয়ে, সব সবজি পেঁয়াজ দিয়ে, কলি, ফুলকপি আলু, টমেটো, হ্যাঁসা শুটকি। হ্যাঁসা শুটকি রেসিপি তো দেখানো হলো না। আর বাঁধাকপি করেছিলাম। আর বাঁধাকপি আছে, রেসিপি দেখানো হয়নি, নেক্সট টাইম দেখাবো। দেখি এবার লাঞ্চ। আমি তো বাড়িতে ছিলাম না, স্কুলে গেছিলাম, এসে দেখি মার অলরেডি সব কিছু রান্নাবান্না হয়ে গেছে। তো শুটকি মাছের রেসিপিটা এবার দেখানো হলো না। যদি আগামীকাল মা শুটকি মাছ করবে, লোটে শুটকি করবে বলেছে, যদি হয় তাহলে আগামীকাল এই শুটকি মাছের রেসিপিটা দেখানো হবে। গুড ইভিনিং এভরিওয়ান। আমি পড়াতে গেছিলাম, ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া করার পরে। আর আজকে আমাদের এখানে ভীষণ ঠান্ডা, মানে আমার যে কি কষ্ট করে উঠে পড়াতে গেছি এটা আমি জানি। ভীষণ মানে ভীষণই ঠান্ডা আজকে। আর আসার পথে আমি এনেছি, দেখো, সিঙ্গারা আর ডিমের টেবিল। আজকে প্রবাবলি লাস্ট হাবিজাবি খাওয়ার দিন। তো অ্যাকচুয়ালি কাছে 3টে সিঙ্গাড়া ছিল, বলছিল দিদি নিয়ে যাও তাহলে আমার শেষ হয়ে যাবে, তার জন্য আমি 3টে সিঙ্গাড়া নিয়ে এসেছি। আর আমি নিয়ে নিয়েছি মুড়ি এখানে। আর আমার সিঙ্গাড়া খাওয়ার স্টাইলটা একটু অন্যরকম। আমি আগে উপরে পুরো এই যে লেয়ারটা পুরো ক্রাস্টটা খেয়ে নিই, আর যে আলুটা থাকে সেটা দিয়ে আমি মুড়ি খাই। এটা আমি করে থাকি। আমার চপেও তাই, উপরে যে বেসনের লেয়ারটা থাকে ওটা খেয়ে নিই, আর আলুটা দিয়ে মুড়ি দিয়ে খাই, যদি মুড়ি অ্যাভেলেবেল থাকে। না থাকলে তো আর কিছু করার নেই। আর আমাদের এখানে সিঙ্গাড়া খুব বেশ ভালো বানায়। আমি অনেকদিন ধরে জিলেপি খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, বাট এখনও কোথাও দেখি জিলেপি ভাজা শুরু হয়নি। দেখা যাক কোথাও পাই নাকি। না নেই, কোথাও ভাজছে না, এখনো শুরু করেনি। ক্রিসপি ট্রেন জিলেপি। আর রাত্রেও আজকে একটা স্পেশাল ডিনারের প্রিপারেশন। মা অলরেডি হাফ ডান করে রেখেছে, আর বাদবাকিটা হবে, সেটাও দেখাবো। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জিনিস ছিল একটা টাইমে, এই গল্পটাও জানাবো। তো এটা খেয়ে, চাটা খেয়ে তারপর আমরা যাবো ডিনার প্রিপারেশনের জন্য। কি হচ্ছে? কল্যাণীস কিচেন। বেশ ভালো নাম আমাদের, কল্যাণীস কিচেন। এবার এটাকে আলাদা করে থিম রাখবে না, ইয়ে করতে হবে, প্লে লিস্ট বানাতে হবে, কল্যাণীস কিচেন। সবাইকে স্বাগত। তো কি বানাচ্ছো আজকে ডিনারে? মশলা রাইস। বেসিক্যালি এটা লেফট ওভার রাইস যেগুলো থাকে সেটা দিয়ে বানানো হয়। একটা ইনোভেটিভ একটা নাম দিয়ে দিলেই ভালো। ওটা একটা নাম দিয়ে দিলাম। হ্যাঁ, শীতের টাইমে তো কত রকম সবজি, সব সবজি দিয়ে তো নর্মাল ফ্রাইড রাইস বা ইয়ে থেকে এটা একটু অন্যরকম মশলা রাইস। মশলা টশলা দেওয়া হয়। এটা কিন্তু দারুণ খেতে হয়, আই মাস্ট সে। আর এটা প্রায় মানে আমি কল্যাণী জুলিয়ান ডেতে যখন পড়তাম, তো ওখানে আমি হস্টেলে থাকতাম।
হস্টেলে ওখানে পড়াশোনা করেছি, কারণ কি বাড়িটা এত দূর হয়ে যাচ্ছিল। আমার মেয়েই দেবে। হ্যাঁ, আর মা হতো, আর ফুলিয়া থেকে আমার একটা বান্ধবী যেত ওই স্কুলে, ও হস্টেলে থাকতো না, বাট আমি হস্টেলে থাকতাম, টিউশনের সমস্যা ছিল দেখে তাই। আর মা সকালে উঠে এই মশালা রাইস চিকেন দিয়ে বানিয়ে ওর হাতে পাঠিয়ে দিত, ও স্কুলে যেত আর টিফিনে ওখানে খেত। তাও 7টার ট্রেন, 7টার মধ্যে স্টেশনে যেতে হবে। তখন স্কুটিও ছিল না, তখন ছিল সাইকেল ছিল। আর তখন তো রাস্তাঘাটেরও অবস্থা খুবই খারাপ ছিল আমাদের এখানে। সাইকেল নিয়ে গিয়ে ওর হাতে খাবার দিয়ে আবার আমি চলে আসতাম। আমি তারপরে সেই খাবারটা আমি গিয়ে মানে যখন টিফিনে খেতাম, যে এত মানে মাঝে মাঝে কেঁদে দিতাম, যতই হোক হস্টেলের খাবার আর মার হাতের খাবার, এখন ওই দিনটা আমার মনে পড়েছে, এরপর তো আমাকে একাই করে খেতে হবে। এমনকি রানাঘাট কনভেন্টে যখন ও বম্বে থেকে আসে, রাস্তাঘাট চিনতো না, তো তার জন্য আমরা যখন ওকে ভর্তি করি তখন ওকে ওখানেও একটা হস্টেলে দিয়েছিল। দিয়ে আমরা তো কোনোদিন ওকে ছেড়ে থাকি। সব থেকে বড় বিষয় যে হস্টেলে থাকাটা আমার ভাষার প্রবলেম ছিল, মানে আমি তখন এখনো ঠিকঠাক করে কথা বলতে পারি না, মানে কাউকে যে বাংলা বুঝিয়ে বলতে হবে, যেরকম অনেক সংখ্যা বুঝতাম না, কিছু একটা বাজারে যাব কি সংখ্যা বললো আমি বুঝতাম না, ভাষা ছিল আমার সব থেকে বড় সমস্যা তখন। তার জন্য কিছুদিনের জন্য হস্টেলে দিয়েছিলাম, ওর বাবার আমি গিয়ে দিয়ে এসেছিলাম। তখন খাবার খুব খারাপ দিত, মানে কিছুদিন গেছে, গিয়ে দেখি কি এরকম অবস্থা, ওর বাবা বলে না এখানে আর রাখা যাবে না, আর আবার নিয়ে চলে আসলাম। তখন ওর বাবা আনা নেওয়া করতে করতে মানে ও শিখে গেছিল, তখন ক্লাস 7-এ পড়ে। এখনকার ছেলেমেয়েরা তো 7-এ অনেক ডেভেলপ হয়ে যায়। আমাদের আমরা যারা 90s এর কিডস তারা জানে মানে আমরা যে কি হাইতে রয়েছে, এত বোকা, আমরা এখনো বোকা। যারা 90s এর কিডস তারা জানে আমরা এখনো বোকা, মানে চলাফেরা জানতো না, কথা বন্ধু বান্ধব ছিল না, কিচ্ছু ছিল না, তাও আমি আসতো, আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম। হ্যাঁ, আমার লাইফে কিন্তু ফ্রেন্ডসের মানে গোনাগুনতি 1-2 জন তো স্কুলে, মানে সেরকম কি আমার ফ্রেন্ড বলতে আমার মাই আগাগোড়ায় মুভি দেখতে যাওয়া, নিয়ে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, মুভিতে যাওয়া, রেস্টুরেন্টে যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া, শপিং এ যাওয়া, আগাগোড়ায় আমার মার সাথেই যেতাম। মানে ওর বন্ধু বান্ধব ছিল না, এই কোন ট্রেনটায় আসবে, কোন টাইমে আসবে, আমার ফোনও এত ইয়ে ছিল, আমার কাছে ফোন ছিলই না। আমি ছোট মেয়ে ক্লাস 7 থেকে ফোন নিয়েছে, কিন্তু ও দেরিতে নিয়েছে ফোন। ছোট মেয়ের ক্লাস 7 থেকে ফোন নেওয়ার কারণ ও দেশ বিদেশে টুর্নামেন্ট করতে যেত, ক্যারাটে টুর্নামেন্ট করতে যেত, বারে বারে কাকে ফোন করব, তার জন্য ওকে ক্লাস 7 থেকে ফোন তামিলনাড়ু জায়গা থেকে ও টুর্নামেন্টে যেত, তাও পার্সোনাল ফোন দেওয়া হয়েছে, টুর্নামেন্টে চলে যেত, এর জন্য ওকে পার্সোনাল ফোন ক্লাস 7-এই দেওয়া হয়েছে। আর আমি পার্সোনাল ফোন মানে ক্লাস 11-এ পেয়েছিলাম, তাও পার্সোনাল না, ওটা পার্সোনাল ফোনও সেরকম পার্সোনাল হয় না, এটা আমাদের ইয়ে ছিল। তা আমার ফোনে 3টে নাম্বার থাকতো, মা, বাবা আর বোনের, এই 3টে নাম্বারই থাকতো, মানে আমার ফ্রেন্ড সার্কেল আমার সেরকম কোনোদিনই হয়নি। তাও এখন তো ভাবি যে স্কুলে গিয়ে এখন একটু ওখানে বন্ধু বান্ধবীরা হয়েছে, আমার কথা বলতে শিখেছে, মানে এতটা কথা জানতো না। ও যখন রানাঘাট কনভেন্টে পড়তো, আমার একদম টাইম টু টাইম, যে না এই ট্রেনে ও এই টাইমে নামবে, সাইকেলে এত মিনিট আমার বাড়িতে পৌঁছাবে, এই জিনিসগুলো আমার খুব ইয়ে ছিল। তখন আমরা ভাবি না যে মা বাবা তো শাসন করে, এটা করেছিল, কিন্তু এখনকার জেনারেশনে সত্যি ছেলে মেয়েদের দেখে বোঝা, মানে তখন ভাবি না আমাদের মা বাবা আমাদের শাসন করেছে, খুব ভালো করেছে বাবা, আমরা তাও একটু আয়ত্তে আছি। এখনকার রাস্তাঘাটে মানে আমি কত স্টুডেন্ট পড়াই, তারপরে ওখানে আরো অন্যান্য ব্যাচের স্টুডেন্টরা পড়ে, তো ওদেরকে দেখে ভাবি যে সত্যি মা বাবা এদেরকে তোমরা বন্ধুরা হোক যারা হোক তোমরা ভাবো, আর যদি আমার একটা ছেলে হতো, একা একা এরকম আমি রেখে থাকতে পারতাম না বিনা টেনশনে। যেমন ওকে রেখে ও সারাদিন টিউশন করে, কলেজ করে, প্রাইভেট পড়ায়, বাড়িতে আসে রান্না বান্না করে খায়, ঘর সামলায়, একটা ছেলে হলে হতো না, মনে হয় না হতো। তবে কিছু কিছু হয় না সেটা না, মানে বেশিরভাগ ছেলেরা এরকম হয় না, বিনা টেনশনে মা বাবা থাকতে পারে ছেলেদের নিয়ে। যেমন আমি খুব মানে জানি আমার কোনো টেনশন নেই, ও টাইমে আসবে, টাইমে থাকবে, টাইমে খাবে, টাইমে যাবে, খাওয়া দাওয়াটা এদিক ওদিক হয়ে যায় ইচ্ছে। তবে আমার ঘরে ব্রেড, ডিম, মেয়োনিজ, চাউমিন এইগুলো থাকবে। ও ভাত রান্না করে খাক না খাক, হয়তো একটু টুকিটাকি করে খায়, ওটস খায়,
মুসলি খায়, এগুলো দুধ, এগুলো মানে যেটা ঝটপট জলদি রেডি হয়ে যায় সেটাই করে খাই, টাইমের অভাব থাকে অনেক সময়। আর সব থেকে বড় কথা বাসন মাজার করলে তো অনেক একটা বাসনও হয়, ওই বাসন মাজার ভয়তে একটু আগে আমার মেয়ে বলে, মেয়ে ননদের সঙ্গে গল্প করছে, বলছে সব কাজ করতে ইচ্ছে করে, বাসন মাজতে ইচ্ছে করে। তখন ঠান্ডা সময় যখন দেখি কি মামা এতগুলো বাসন হয়ে যাবে, তো একটা বাটির মধ্যে দুধ গরম করে নি, ওর মধ্যে মুসলি ঢেলে খেয়ে নি, একটা বাটি হয় ধুয়ে রেখে দিই। আমার বাসন মাজাটা এত মানে, ওকে বলি যে আমি একটা কাজের লোক রেখে দিই খালি ঘর মোছা, ও বলে না 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 আমি একা থাকি, একাই যথেষ্ট, আমি নিজেটা নিজে করে নিতে পারবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িটা মেনটেন করা, এই ঘর মোছা টোছা, বাড়িটা বেশ বড় তো আমাদের, এই জন্য বাড়িটা মেনটেন করার জন্য একটু সমস্যা হয়। তো ঠিক আছে, তাও মা যখন আসে তার আগে ঝাড়পোছ করে রেখে দিই, সমস্যা হয় না। তাই মা যখন না থাকে তখন ওরকম চলতে থাকে। না না হ্যাঁ, মাঝে মাঝে একটু জমে যায় জামা কাপড়গুলো, কাঁচা হয় ঠিকই, সেটা ভাঁজ করে আর মানে আলমারিতে ঢোকানো হয় না আমার। এইটা আমি চলবে। চলে আসলে রান্নাটা শুরু করা যায়। এই মশলা ভাত করার জন্য কি কি দরকার আমাদের? এখন হচ্ছে চিনি বাদাম যাকে বলে, এটা মাস্ট, হ্যাঁ, মানে মশলা ইয়েতে ভাতে এই চিনি বাদামটা, মটরশুঁটি, সবজি টবজি নিয়ে আসো দেখি। দেখো মটরশুঁটি, গাজর, বিনস, ফুলকপি, এগুলো সব দিয়েছি। তো এটা আর হচ্ছে রাইসটা বের কর। ওই রাইসটা বের করে নিই। কোথায় আছে ওটা? ওটা ফ্রিজে রয়েছে। এটাও দেবো নাকি? এই যে কোনো একটা দাও না, ওটা নিয়ে দেখি। তো এটা হচ্ছে আমাদের লেফট ওভার ভাত যেটা ছিল, আর আগের দিন ফ্রাইড রাইস করা হচ্ছিল সেই বাসমতি দিয়ে এটা খুবই ভালো হয়, কিংবা নর্মাল আমরা যেই চালের ভাত খাই সেটা দিয়েও হয়, বেঁচে যায় সেটা দিয়েই হবে। অ্যাকচুয়ালি এটা মারই বলতে গেলে, আমি এটা আর কোনোদিন কোথাও খাইনি, এটা মারই ইনভেনশন। হ্যাঁ, এই জিনিসটা আমি কোথাও খাইনি। তো ভাত বেঁচে যেত, ভাতটাকে কি করে খাওয়াবো, ওটাকেই কি করে সব গোলমরিচ মানে মশলা টসলা দিয়ে ওটাকে একটু এতই স্পাইস টেস্টি করে ভালোভাবে খেয়ে নেই, ভাতটাও শেষ হয়ে গেল। হ্যাঁ, আরেকটা হয় যেটা ডিম দিয়ে যেটা হয়, ওটা একদিন, হ্যাঁ ওটা ফ্রাই ভাত, ওটা অনেকেই খায়, বাট আমি খুব কম দেখেছি ওরকম, মানে আমি এতদিন স্কুল কলেজ করেছি কাউকে দেখিনি কোনোদিন টিফিনে ফ্রাই ভাত, আর সেই লঙ্কা গুঁড়োর ভাত। মানে এই ফ্রাই ভাতটা আমার অ্যাকচুয়ালি বম্বের রেসিপি, বম্বেতেই এটা শেখা। ও তো স্কুলে যেত যখন ছোট ছিল, মানে টিফিনে যা দেখতো, মহারাষ্ট্রিয়ান বাচ্চারা আসতো, যেটা দেখতো মা এটা করে দেওয়া, মা ওটা করে দেওয়া, ঠিক আছে। একদিনকে কি করেছে, একটা মেয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ভাত মেখে নিয়ে লাল লাল হয়েছিল ভাতটা, ভেজে নিয়ে এসছে। এখন এসে বলছে কি, মা আমাকে না কালকে এরকম করে ভাত করে দেবা। বাদাম ভাজার পরে যাবে গরম মশলা, গোটা গরম মশলা। তুমি কদিন যে এলাচ ব্যবহার করেছো, এবার সবজিটা দিয়ে কালারফুল। ভালো করে ফ্রাই হবে। তোমার দুই মেয়ের ব্যাপারে বলো, বড়টা কেমন ছিল, ছোটটা কেমন ছিল? ছোটবেলার থেকেই একটু ডান পিটে, মানে টম্বয় মতন, আর বড় মেয়ে প্রথম থেকেই শান্ত, কিন্তু এখন একদম অপোজিট হয়ে গেছে। এটাও দরকার লাইফে, না হলে তো সবাই পাড়িয়ে চলে যায় না। কেননা এখন একা থাকে, সেভাবে মেনটেন করতে হয়, সেভাবে করতে হয়, থাকতে হয়, এই জন্য এটাও দরকার। একদম সবাই যে ওকে ইয়ে করে চলে যাবে সেটাও ঠিক নয়। আমি ছোটবেলায় শান্তও ছিলাম, বোকাও ছিলাম, খুব বোকা ছিল।
ও মানে তখন কোন ক্লাসে পড়ে, ওই 5-6-এ পড়ে। ও ঠাকুমা মানে বম্বেতে গেছে, বম্বেতে গিয়ে বলছে কি দিদি ভাই এখন তো বড় হচ্ছ, মানে ও তো এমনি ছোটোবেলা তো লম্বা চড়া এমনি ছিল, এখন তো বড় হচ্ছ, হাঁটা মানে চলাফেরাটা ঠিক মতন করবা। বলছে কি ও মা দাদিন এরকম বলছে, আমার পা তো ঠিকই আছে, আমি তো ঠিক করেই হাঁটি। কেন কি বলেছে সেটাও বলতে পারি, মানে আমার পা তো ঠিকই আছে, আমি তো ঠিকঠাকই হাঁটি। তো দাদিন আমার পাওয়ের গল্প একবার কি হয়েছে, বড়া পাও, সকালবেলা টিফিনে বড়া পাও দিয়েছি, বড়া পাও খাচ্ছে, আর আমি এদিকে কাজ করতে করতে ও কী করেছে, বড়া পাওটা মানে মেঝের মধ্যে রেখে দিয়েছে। আমি বলছি কি এই পাটা মেঝেতে রেখেছিস কেন, কাগজের উপরে রাখ। ও কি করেছে, নিজের পাটা কাগজের উপরে পাও রেখে দিয়েছে। ইয়েতে পাও, মারাঠিতে পাও বলে, পাওই বলে। যখন আমি বললাম আরে তোর পাও না, ওই যেই পাওটা খাচ্ছিস সেইটা কাগজে। আর সোনু যে কতবার হারিয়ে গেছে ছোটবেলায়, আর ছোটটা তো খালি হারিয়ে যেত, অনেক হারিয়ে যেত। আর ওর বাবা গেলেই অসুস্থ। ওর বাবা হয়তো, আমি বোম্বেতে ছিলাম ঠিকই, ওর বাবা তো এদিক ওদিক বিদেশের জন্য বিদেশে চলে যেত, হয়তো চেন্নাই চলে যেত, মাদ্রাস চলে যেত, নানান জায়গায় ও কাজ করতো। আমি 2 মেয়ে নিয়েই থাকতো, আর ওরাই আমার 2 মেয়ে নিয়ে, মানে ওর সঙ্গের সাথে আমার 2 মেয়ে। ওর বাবা যে বেরিয়ে যাবে সেই ছোট মেয়ের শরীর খারাপ, জ্বর, ওই কারণটার জন্যই আমার কলকাতায় আসা, হসপিটালে ভর্তি করা। আর হারিয়ে যে কবার গেছে আমার দেওয়ার তখন তো বুধে গিয়ে ফোন করতে হতো, টেলিফোন বুথ ছিল, ওখানে গিয়ে ফোন। তখন ও হাঁটতে পারে ছোট মেয়ে। তখন আমার দেওয়ার ছিল ভাই মতো টিভি দেখছে, আমি বললাম কি ভাই তুমি থাকো, তোমার দেওয়ারও তো আমার মতো নেই, ফোনে ফোন করে আসি তোমার দাদাকে। ও কি করেছে শোনেই নি, হ্যাঁ কি বলেছি না বলেছি। আর এ কি করেছে, আমার পিছন পিছন চলে গেছে, ও ছোটবেলার থেকে একটুখানি নিয়েছিল, আর আমিও দেখিনি। আমি কোথা দিয়ে কোথায় চলে গেছে ও দেখেনি। সোসাইটিতে থাকতাম, সেই সোসাইটির আশেপাশে সবাই ওকে চেনে। তখন বলছি কি ওকে সবাই বংশু ডাকতো, এ বংশু আই হবে আই। বলছে মা কোথায় মা, বলছে মা ফোন করতে গেছে, এরকম বলছে, পাপাকে ফোন করতে বলছে। তখন সেরকম ভালোভাবে কথা বলতে পারতো না। তখন বলছে দাঁড়াও ওকে, ওরা বলছে, ওরাও না শয়তানি করেছে যে ওকে লুকিয়ে রাখবে, ওর মা খুঁজি। তখন ওরা কী করেছে, ওকে কোলে নিয়ে একটা শাড়ির দোকানে ঢুকে গেছে, শাড়ি টাড়ি কিনেছে। এদিকে আমরা খুঁজে খুঁজে তন্ন, আমার দেও, তারপরে পাশে একটা দাদা ছিল মরেদা বলে, ও তো একটু মানে একটু মাথা টাইপের ছিল, সে বলে কোথায় গেল প্যান্ট তা আমার তো টেনশন হয়ে গেছে। তারপরে আমার যে দাদা ছিল বসন্তদা, ও খবর পেয়ে ওরাও খোঁজাখুঁজি করছে কোথায় গেল। 1.5 ঘন্টা মেয়েকে পায়নি, 1.5 ঘন্টা। ও কেন ওদের কাছে রয়েছে তো। তারপরে দেখেছি ওরা নিয়ে আসছে, তারপরে বলছে তুমি মেয়েকে ছেড়ে দিয়েছো, এই জন্য আমরা তো ইয়ারিং করে লুকিয়ে রেখেছি, তোমরা যে এত টেনশনে এত খোঁজাখুঁজি করছো সেটা তো আর জানি না। এরকম করে 3 বার ও হারিয়ে গেছে, অনেকবার। আমি স্বপ্নতে দেখি ও হারিয়ে গেছে, ওটা খুঁজে পাচ্ছি না, এখনো আমি স্বপ্নতে দেখি। ও ভীষণ হারিয়ে যেত ছোটবেলায়, আমি খুঁজে পাচ্ছি। একবার নতুন জুতো পরে দোকানে চলে গেছে, দোতলা থেকে নেমে একা একা পয়সা নিয়ে চলে গেছে দোকানে চলে গেছে। এই তো অনেক জীবনের কাহিনী, দেখতে থাকো, অনেক কাহানি শুনতে হবে। তবে বম্বে আমাদের খুব ইয়ে ছিল, এরা থাকলে আরো, আমি যদি না আসতাম থাকলে ভালোই হতো। হ্যাঁ, একটু অন্যরকম ভাবে মানুষ হতো, হয়েও ছিল। যতই বলো গ্রামে থাকা আর মেট্রোপলিটন সিটিতে থাকা অনেক ডিফারেন্স আছে, মানে ওখানে কালচার, ওখানে তারপরে অপরচুনিটিস যেগুলো এখানে নেই, কাজ বাজ বলো। আর আমার এই এত পড়াশোনা কত টাকা ইনকাম করছে, ওখানে থাকলে একটা আরো স্টেবল হতো। খালি এখানে কেন, এখান থেকে কিন্তু কলকাতায় গিয়ে তাও এই জায়গাটা খুবই দূরে, এই জায়গাতে আমাদের সেরকম
ইনকাম নেই। তাই এই ভাজার মধ্যে কিছু আর কিছু দেব। আজ তো অনেকেই আমার উপর মানে অবাক হয়ে যায় যে আমি এমন একটা বাড়িতে কাজ করছি, বলছে এগুলো আমাদের মানে ভাবার বাইরে, আনএক্সপেক্টেড। মানে আমি এমন জায়গা থেকে একটা নিজের কথা নিয়ে এমন বাড়ির থেকে এমন জায়গা থেকে বিলং করি, কিন্তু আমি এখন এমন ভাগ্যের ব্যাপার, সেটা কিছু করার নেই, করছি। সবাই বলে, আমার পাড়ায় আসলেও বলে যে এটা মানে মেনে নেওয়া যায় না, যে পাশের বাড়ি আমার যাও কাল পরশু দিনই বলছে বৌদি তুমি যে মানে একটা বাড়িতে গিয়ে কাজ করবে, এটা মানে আমরা ভাবতে পারি না, এটা মানে ভাবার বাইরে। এখন কিছু করার নেই, পরিস্থিতিতে তো তোমাদের সঙ্গে শেয়ার করলে বলবে, এই জন্য আমি শেয়ার করতে চাই। শেয়ার করলে বলবে যে না আমি কারোর কাছে কোনো হেল্প চাই না, আমি নিজের থেকে আমি সব কিছু করবো, এইটুকু আমার মধ্যে ইয়ে আছে। হয়তো খুব পড়াশোনা করিনি, মেয়েদের শিক্ষিত করেছে ঠিকই, আমি কিন্তু খুব পড়াশোনা জানি না, যেটুকু জানি দেশ বিদেশ। তবে তুমি যেটুকু মেয়েদের শিক্ষা দিয়েছো এটাও কিন্তু অনেক বড় বিষয়। একটা খ্রিশ্চান স্কুলে আমাকে পড়িয়েছো যেখানে তুমি কিছু বুঝতে না, এমনকি আমি ইংলিশে ওদের প্যারেন্টস মিটিং হতো, ওর বাবা তো কোনোদিন যায়নি কোনো স্কুলে, কোনো মেয়ের স্কুলে যায়নি, আমি যেতাম। তখন আমি ম্যাডামকে বলতাম, ম্যাডাম আমি হিন্দিতে কথা বলবো, আমি কিন্তু অত ইংলিশে কথা, আমি বুঝি ইংলিশ সবই বুঝি, কিন্তু সব তো আর বলতে পারি না, কিছু পারি। মা ইংলিশ কথা সবই বোঝে। আমি বলতাম ম্যাডাম আমি কিন্তু হিন্দিতে বলবো, বললো না না ঠিক আছে কোনো অসুবিধা নেই, কেননা ওখানে তো সব ইংলিশেই হতো। বম্বেতেও তাই, বম্বেতেও স্কুলে আমার যেতে হতো, এই ও কনভেন্টে পড়েছে ওখানেও যেতে হতো, জুলিয়ান্টে পড়েছে ওখানেও আমার যেতে হতো। কলেজ, এই দুই মেয়ের কলেজে যে কত ধর্ণা দিয়েছে, নৈহাটিতে গিয়ে সে সকাল থেকে বিকেল অবধি। ছোটো মেয়ের কলেজে 4টা কলেজ, ছোটো মেয়ের কলেজে গেছি, সকালে গেছি বিকেলে এসেছি, সারাদিন বসে রয়েছি। এগুলো ওর বাবা টাকা দিয়েছে, আমি করেছি পড়াশোনার পিছনে। ফাইন্যান্সিয়ালি বাবা করেছে আর মা পুরোপুরি ফিজিক্যালি মেন্টালি পুরোপুরি মা সব করেছি। এখন যতটুকু পারছি মেয়েদের জন্য করছি, এটুকুই খুশি, এটুকুই। এদিকে মানে আমার যতটা মাথায় বোঝা আছে তাও নামাচ্ছি, আস্তে আস্তে চেষ্টা করছি, সেটাই পুরোপুরি নামিনি, এখন নামছি আস্তে আস্তে। কোনো কাজই ছোট হয় না, তবে হ্যাঁ তুমি যে বেরিয়ে ইয়ে করবে এটা সবার কাছে আনএক্সপেক্টেড। এই সবজি ভাজাতে এখন যা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এটাই হচ্ছে শীতের ইয়ে। এর মধ্যে টমেটোও যাবে। গ্রামে হলো এটা হচ্ছে আমার স্বপ্নের স্বপ্নের বাড়ি। কোনোদিনই মানে গ্রাম মেয়েদের কষ্ট হয়, আসা যাওয়ায় অনেক রকম প্রবলেম হয়, তাও মনে হয় ওখানে যত কাজ করি যখন ছুটি হয় যে কবে ছুটির বাড়িটায় আসবো, ওই বাড়িটায় থাকবো। আমাদের অনেকে হোম ট্যুর চেয়েছে, বাড়ির ট্যুর চেয়েছে, সেটাও দেখাবো অন্য একদিন। অনেকেই বলেছে হোম ট্যুরের কথা, হ্যাঁ দেখাবো বাড়িটা আমাদের এরপরের বারে দেখাবো। হ্যাঁ, ওপরটা এখনো কমপ্লিট হয়নি, তবে করতে পারবো তাও জানি না, যতটুকু আছে ততটুকুই যথেষ্ট। ঠিক হবে, সব হবে। সমস্যা যখন হয় সমস্যার সমাধানও হয়। তারপর বাবাকে অনেকে দেখতে চেয়েছো, কিন্তু বাবা তো আর কাছাকাছি থাকে না, আর বছরে হয়তো 1 বছর 1.5 বছর পরে আসে। মেয়ের বিয়েতে এসেছিল মার্চ মাসে, এখন কবে যখন আসবে তখনই আমরা একসঙ্গে দেখাতে পারবো, তার আগে কেউ বললেও আমরা দেখাতে পারছি না। আর বাবা আপাতত গুজরাটে আছে, ওখানেই কাজকর্ম করছে। লবণ দিলে? হ্যাঁ লবণ দিলাম, হলুদ দেবো। আগের দিন একদিন বলছিল স্যুটে হলুদ বেশি হয়ে গেছে, এটা যে যার মতন, কেউ হলুদ ছাড়াও করতে পারে, কেউ হলুদ
ইয়েতেও করতে পারে, কমও দিতে পারে বা পুরোপুরি স্কিপও করতে পারে, মানে ইয়ে করতে পারে। আর অল্প একটু মিষ্টি, তোমাদের তো একটা কথা বলা হয়নি যে আমার দিদি অসুস্থ ছিল, দিদি তো এখন নেই, 1.5 মাস প্রায় হলো মারা গেছে। এই মাঝখানে এসেছিলাম, এর জন্য মনটা অত ভালো ছিল না, যেটা ভিডিও কিছু জানানো হয়নি, আমি করিনি। আমার দিদিও এরকম ভাত টাত করলে খুব ভালোবাসতো, সে নেই এখন, অসুস্থ ছিল, খুবই অসুস্থ ছিল, যে সে এভাবে চলে গেছে ভালো হয়েছে, কেননা কষ্ট পাচ্ছিল। আমরা দুটো বলি, তার থেকে আমি একা হয়ে গেছি এখন। আর এই মশলা ভাতের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মশলা, আর এই মশলাটা হচ্ছে এই যে এগুলো কী কী আছে, জিরের গুঁড়ো আছে, একটু পেঁয়াজ আছে হালকা, আদা আছে, রসুন আছে, আর অল্প কাঁচা লঙ্কা আছে। আদা, রসুন, পেঁয়াজ, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, এই মশলাটা যাবে এর মধ্যে। এই সবজির মধ্যে কি পেঁয়াজও দেওয়া যায়? আর আমি মানে মশলাটার মধ্যে আছে তো, এই জন্য আর দিলাম না। মশলাটা আজকে করলাম একসঙ্গে করে রাখলাম, সকালবেলা সব খাবার দাবার বানিয়ে বেরোতে হবে। ফোন চলে এসছে, দিদি কখন ঢুকবে। একটুখানি জল দিয়ে এটা কষিয়ে দিই। সবজিগুলো তো একটু সেদ্ধও হয়ে যাবে। বেসিক্যালি ফুলকপিটা এটা একটু লো ফ্লেমে একটু হালকা সেদ্ধ হবে। তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি, অনেক কিছু গল্প করি, ভালো লাগলে বলবে, শেয়ার করবো। তোমরাও শেয়ার করবে যারা দেখছো, তোমাদেরও মানে যেটা ইয়ে হবে তোমরাও শেয়ার করবে। যখন যখন আমি বাড়ি আসবো তখন তখন গল্প হবে, শেয়ার হবে। আর বেসিক্যালি আর কিছু দেওয়ার নেই এর মধ্যে, খালি ভাতগুলো দিয়ে মিক্স করা, ঘি দেবে একটু। আর এই মশলা ভাতের মেন হচ্ছেই এই চিনে বাদামটা দেওয়া। মানে মা যে কোথা থেকে মানে এটাকে ইনভেন্ট করেছে যে এত কিছু সবজির মধ্যে বাদাম দিয়ে ভাত দিয়ে করাটা, কিন্তু সত্যি এই বাদামটা হচ্ছে মানে মশলা এটা লাগবে, দারুণ দারুণ লাগে এটা, এটা খুবই ভালো। আর তার সাথে মা করবে কি রায়তা, টক দই, টক দই এনেছে আমি বাজার থেকে। এটা কি রায়তা হিসেবে খাবে না এমনি এমনি খাবে? এটা একটু ইয়ে আমি বানিয়ে দিচ্ছি রায়তাটা। আবার ছুটি হবে তখন আবার আসবো, আবার দেখা হবে। যদি শীতের সিজন থাকতে থাকতে চলে আসি, তোমাদের পাটিসাপটার রেসিপিটা, হ্যাঁ পাটিসাপটাতে অনেকজন দেখতে চেয়েছিল, দেখাবো, অবশ্যই দেখাবো। যেটা জানি সেটা অবশ্যই দেখাবো। ভাতটা তাহলে ইয়ে হবে না। মশলাটা দিয়ে বেশ একটু জল দিয়ে কষানো হয়েছে সবজিগুলো, আর এখন ভাত দিয়ে দেওয়া হবে। এই ভাত একটু রেখে দিও কুকুরদের জন্য, আর কিছুটা দিয়ে দিই।
শুদ্ধ ঘি। এটা টিফিনের জন্য একদম সুন্দর, পারফেক্ট। এটা আমাদের একসময় টিফিনেই মা আমাদের দিত। শর্টকাট রাত্রে শর্টকাট আর সবজি টবজিগুলো কাটাকুটি। ও যেত, ওর বাবা ডিউটি যেত, ওর বাবা এগুলো খেতে ভালোবাসতো। রাত্রেবেলা বেশি করে ভাত রান্না করা থাকতো সবজি টবজি দিয়ে, সকালবেলা বানিয়ে মাঝে মাঝে মানে যেদিন টাইম না থাকতো দিয়ে। আর তোমরা হয়তো ভাববে যে দিদি সবসময় বম্বে গল্প করে, কেননা প্রায় 13টা বছর আমার ওখানে কেটেছে। তার জন্য আমার মানে ওই জায়গাটা না ভোলার মতন না, তার জন্য ওই কথা মনে পড়ে, তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, ভালো লাগে আর কি। বাস, এটা তো হয়েই গেছে। নাড়াচাড়া দিয়ে আমাদের রান্না হয়ে গেছে, এখন খাওয়ার পালা। একটু রেস্ট দিয়ে তারপরে খাবো। আমরা বসে গেছি ডিনার করার জন্য, আর বাইরে কড়াকেদার ঠান্ডা পড়েছে। এই যে রাইস, যেটার নাম হচ্ছে মশলা ভাত, মার দেওয়া, আর আগের দিনের চিকেন ছিল, চিকেন আর রায়তা। এটা শুধু রায়তা দিয়েও খাওয়া যায়, শুধুও খাওয়া যায়, সব কিছু। একদম ঠিকঠাক। এবার আমি ট্রাই করে দেখি। অনেক দিন পর হয়েছে এটা না আমাদের এখানে, ভাতটা আমাদের বাড়িতে বহুদিন পর হয়েছে, আর কোয়াইট নস্টালজিয়া ফিল করছি এটা। একই রয়েছে। ম্যাক্সিমাম টাইম টিফিনে খেতাম এটা, এই জন্য দারুণ হয়েছে। রায়তা দিয়েও ট্রাই করতে পারো।